আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রোমান সরকার, এমএস ইউরোলজি, রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আপনাদের সাথে আছি সলভ ক্লাসে। আজকে আমাদের টপিকস হচ্ছে বার্নস, স্কিন বার্নস অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং হেড অ্যান্ড নেক সার্জারি। তাহলে আসি আমরা প্রথমেই এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখেন। The criteria for transfer of a patient with burns in a specialized burn unit include the following. যে একটা পেশেন্টকে স্পেশালাইজড বার্ন ইউনিটে আমরা কখন ট্রান্সফার করব, কোন ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে ওই পেশেন্টটাকে আমরা বার্ন ইউনিটে ট্রান্সফার করব। তাহলে ফার্স্ট যে অপশনটা আছে দেখেন, যে বলছে partial and full thickness burns more or equal 10% of total body surface area এবং বলছে কি এজ less than 10 years or 50 years of age। তো জিনিস মনে রাখতে হবে যে যদি 10%-এর বা 10%-এর বেশি বার্নস হয় এবং এটা এক্সট্রিম অফ এজ একটা কথা আছে। এক্সট্রিম অফ এজ মানে হচ্ছে এটা দেখেন এখানে বলা লেস দেন 10 ইয়ার্স হতে পারে, মোর দেন 50 ইয়ার্স হতে পারে। এই এজে যদি কোনো পেশেন্টের বার্নটা যদি টোটাল বডি সারফেস এরিয়ার 10% বা 10%-এর বেশি হয়, অবশ্যই তাকে স্পেশালাইজড বার্ন ইউনিটে ট্রান্সফার করতে হবে। এরপর নেক্সট অপশন, তাহলে অপশনটা হচ্ছে কি ট্রু। হ্যাঁ, ফুল থিকনেস বার্নস ইনভলভিং জেনিটালিয়া। একটা কথা মনে রাখবেন, যদি বার্নটা স্পেশালাইজড কিছু রিজিয়নে হয়, জেনিটালিয়া বা পেরিনিয়ামে হোক বা ফেসে হয়, হ্যাঁ, এই এরিয়াগুলোতে যদি হয় তাহলে আমাদেরকে এটাকে এমফাসাইজ দিতে হবে এবং পেশেন্টকে অবশ্যই হায়ার সেন্টারে ট্রান্সফার করতে হবে বা স্পেশালাইজড বার্ন ইউনিটে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের ট্রু। এরপরে নেক্সট হচ্ছে ফুল থিকনেস বার্ন মোর দেন 5% বডি সারফেস এরিয়া অর এনি এজ গ্রুপ। যে কোনো এজ গ্রুপের যদি 5%-এর বেশি সারফেস এরিয়াতে বার্ন থাকে এবং বার্নটা যদি ফুল থিকনেস বার্ন, নট পার্শিয়াল থিকনেস, ফুল থিকনেস বার্ন হলে পরে তাকে অবশ্যই স্পেশালাইজড বার্ন ইউনিটে ট্রান্সফার করে দিতে হবে। এরপরে কি বলছে, ডি অপশনটা দেখেন, কেমিক্যাল ইনজুরি। হ্যাঁ, এনি টাইপ অফ কেমিক্যাল দিয়ে যদি কোনো বার্ন হয় এবং এই পেশেন্টটা যদি আপনার কাছে আসে, অবশ্যই এই পেশেন্টটাকে স্পেশালাইজড বার্ন ইউনিটে ট্রান্সফার করতে হবে। কেমিক্যাল ইনজুরি দিয়ে বার্ন, এটা একটা ডেঞ্জারাস বার্ন, হার্মফুল খুবই। এরপরে নেক্সট হলো ইনহ্যালেশন বার্ন। যদি ইনহ্যালেশনের কারণে কোনো বার্ন হয়, এই বার্ন ইউনিট অবশ্যই স্পেশালাইজড বার্ন ইউনিটে তাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তাহলে অল দিস ক্রাইটেরিয়া আর ফুলফিল টু ট্রান্সফার এ পেশেন্ট ইন এ স্পেশালাইজড বার্ন ইউনিট। তাহলে অল দিস অপশনস আর ট্রু। ওকে, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে কখন একটা পেশেন্টকে আমরা বার্ন ইউনিটে ট্রান্সফার করতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা পেশেন্টকে আমরা বার্ন ইউনিটে ট্রান্সফার করে দিব। তাহলে এই টপিকসগুলো আপনারা শিখে নেবেন। হ্যাঁ, বেরি ল্যাবসে সুন্দর বক্স করে দেওয়া আছে। এরপরে একটা যে কোশ্চেন দেখেন, দ্য সিস্টেমিক ইফেক্টস। কি সিস্টেমিক ইফেক্ট হবে যদি বার্নটা মোর দেন 50% অফ টোটাল বডি সারফেস এরিয়াতে হয়? হ্যাঁ, কি কি সমস্যা দেখা দিতে পারে? এক নাম্বার সমস্যা হচ্ছে কি দেখেন, দেওয়া আছে কি ইমিউনো সাপ্রেশন করে। হ্যাঁ, ইমিউনো সাপ্রেশন। একটা পেশেন্টের যদি 50%-এর বেশি বার্ন হয়, তার সবচেয়ে বেশি ইফেক্ট করবে ইমিউন সাপ্রেশন। তার ইমিউন সিস্টেমটা সাপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন সার্কুলেটরি ক্যাটেকোলামাইন। ইনক্রিজ ইন সার্কুলেটরি ক্যাটেকোলামাইন। হ্যাঁ, ক্যাটেকোলামাইন রিলিজ হবে, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, ডোপামিন, এই ইন সার্কুলেটরি ক্যাটেকোলামাইন গুলো বাড়বে এবং বডি রিঅ্যারেঞ্জমেন্ট করবে, বডিতে রিঅ্যারেঞ্জমেন্ট তৈরি করবে। এরপরের কি অপশনটা কি দেওয়া আছে দেখেন, হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া বার্ন আসলে করে না, বার্ন করে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। এরপরে দেখেন ডি অপশনটা কি আছে, হাইপার ভলিমিয়া।
না, বার্ন হলে পরে তার হাইপোভলিমিয়া হয়, নট হাইপারভলিমিয়া। এরপরে কি অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, যদি 50% বেশি বার্ন হয় পেশেন্টের অবশ্যই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমিক ইফেক্ট গুলা পাবো আমরা ইন কেস অফ বার্ন মোর দেন 50% যদি বডি সারফেস এরিয়া এফেক্ট হয় তাহলে এই ফিচারগুলো পাওয়া যাবে। তাহলে কি দাঁড়ালো, এ বি ই ট্রু, সি আর ডি হচ্ছে ফলস। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অফ বার্নস আর ট্রু। কি বলছে যে প্রথমটা হলো কি কুলিং কুলিং of a scalp for 10 minutes is sufficient to reduce effect of acute injury। যে বলছে কি 10 মিনিট যদি একটা স্কাল্পকে যদি আমরা কুলিং করি, মানে পানি দিয়ে দেই, পানি দিয়ে যদি যে পানিটা দেব 10 মিনিট যদি দেই, বলছে যে এটাই সাফিসিয়েন্ট একুট ইনজুরিকে প্রিভেন্ট করতে। আসলে এটা না, এটা হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট আপনাকে 20 মিনিট পানি দিতে হবে, আর ইফেক্টিভ হয় যদি এটা আমরা 1 ঘন্টা দিতে পারি, নট 10 মিনিট। 20 to 60 minutes, 60 minutes is more effective for acute burn injury in case of scald. Okay, other non-burn injuries may coexist with burn। হ্যাঁ, অনেক ইনজুরি আছে যেটা বার্ন ইনজুরি না, কিন্তু এই বার্ন ইনজুরির মতোই দেখায়, এরকম অনেক ইনজুরি আছে। তাহলে এটা অপশনটা ট্রু। মেজর ডিটারমিনেন্টস অফ বার্ন আউটকামস অফ এ পেশেন্টস আর ডিপেন্ডস করে কি, পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া, ডেপথ এন্ড প্রেজেন্স অফ ইনহেলেশন ইনজুরি। আরো কিছু থাকতে পারে, তবে এই ফ্যাক্টরগুলো মেইন, যে একটা বার্নের আউটকামটা ডিপেন্ড করবে কত পার্সেন্ট বডি সারফেস এরিয়া এফেক্টেড বার্ন দিয়ে, আর এটার হলো ডেপথটা কেমন, এটা কি পার্শিয়াল বার্ন নাকি সুপারফিশিয়াল বার্ন নাকি হলো ফুল থিকনেস বার্ন। ওকে, আর কি দিয়ে হয়েছে, এটা কি ইনহেলেশন দিয়ে হয়েছে নাকি কেমিক্যাল দিয়ে হয়েছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে একটা বার্নের সিভিয়ারিটি। ওকে, এরপরে কি বলছে, তাহলে এই অপশনটা হচ্ছে ট্রু। ক্রাইটেরিয়া অফ একুট অ্যাডমিশন টু এ বার্ন ইউনিট ডাজ নট এক্সিস্ট অর ইজ আননেসেসারি। বলছে কি একুট বার্ন ইউনিট হলে পরে এটা হসপিটাল অ্যাডমিশনের কোনো অস্তিত্ব নাই। ট্রু না ফলস? তাহলে এটা ফলস হবে, কারণ যদি একটা বার্ন ইউনিট হয় এবং স্পেশাল ক্রাইটেরিয়া বার্ন ইউনিটে ভর্তির মতো পেশেন্ট হয়, হ্যাঁ আমরা তো ক্রাইটেরিয়াগুলো জানবো, তাহলে ওই ইয়ার মধ্যে যদি পড়ে, তাহলে ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে পরে অবশ্যই পেশেন্টকে বার্ন ইউনিটে অ্যাডমিশন দিতে হবে। আননেসেসারি বললে এটা ভুল হবে। কি বলছে, হ্যান্ড বার্নস don't need to be referred, a burn unit can be managed A&E settings in or GP practice। কখনোই বার্ন পেশেন্টকে হ্যান্ডে হোক পায়ে হোক এটা ওপিডি বেসিসে ট্রিট করা হয় না, পেশেন্টকে অবশ্যই এটা হসপিটালে অ্যাডমিট করতে হবে, দেন তার ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ওপিডি বেসিস বা জিপি প্র্যাকটিসে এটার কোনো চিকিৎসা করব না। তাহলে আমাদের কি দাঁড়ালো, বি আর সি অপশনটা ট্রু আর বাকি অপশনগুলো হলো ফলস। তাহলে এখানে আমি মোটামুটি ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি বেইলি ল্যাবস থেকে। দেখেন এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন ক্রাইটেরিয়া ফর একুট এডমিশন টু এ বার্ন ইউনিট এখানে আছে, আবার এখানে দেখেন মেজর ডিটারমিনেন্ট অফ সিভিয়ারিটি বার্ন এই অপশনগুলো আছে। হ্যাঁ, কি কি ডিটারমিনেন্টের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই অপশনগুলো আমাদেরকে জানতে হবে এবং এই ব্যাখ্যাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। নেক্সট দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট অপশন আর ইউজফুল ইন ম্যানেজমেন্ট অফ ক্যালয়েড স্কার্স। ক্যালয়েড স্কার হলে পরে আমরা কি দিব, এক নাম্বার হল টপিক্যাল সিলিকন জেল দিতে পারি। এটা ট্রু না ফলস? এটা ট্রু, কারণ টপিক্যাল সিলিকন জেল দিলে পরে আস্তে আস্তে ক্যালয়েডের সাইজটা ছোট হয়ে আসে। ওকে, এরপরে ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইনজেকশন আমরা দিতে পারি, এইটাও যদি দেই তাহলে স্টেরয়েডের সাইজটা ক্যালয়েডের সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এরপরে আছে কি রেডিওথেরাপি দিলেও এই ক্যালয়েডের সাইজটা ছোট হয়ে আসে।
এরপরে হলো কি আছে, ইন্ট্রালিশনাল সার্জিক্যাল এক্সিশন যদি করে দেয়, এটা করলেও এটা ইফেক্টিভ। এই ইফেক্টিভ, তাহলে এই অপশনটাও ট্রু। এরপর সিস্টেমিক স্টেরয়েড যদি খাওয়াই তাহলে আসলে এটা ইফেক্টিভ হবে না। তাহলে এই অপশনগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এ বি সি ডি চারটা অপশনে ট্রু, শুধুমাত্র ই অপশনটা হচ্ছে ফলস। ওকে, তাহলে আমাদেরকে জানতে হবে কি, ক্যালয়েডের ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ক্যালয়েড। একটা ক্যালয়েডের পেশেন্ট আসলে পরে আমরা কি চিকিৎসা দিব ওই পেশেন্টকে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ক্যালয়েডের ম্যানেজমেন্ট জানতে হবে। এরপর আসেন কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য সার্জিক্যাল অপশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ লিম্ফোইডিমা। লিম্ফোইডিমা হলে পরে কোন সার্জিক্যাল অপশনগুলো আমরা ইউজ করব? এক নম্বর হচ্ছে এক্সিশন অফ সাবকিউটেনিয়াস টিস্যুস এন্ড ডার্মাল ফ্ল্যাপ, ট্রু না ফলস? ট্রু। তাহলে এক্সিশন করে দেব সাবকিউটেনিয়াস টিস্যু এবং ডার্মাল ফ্ল্যাপ গুলা। এরপরে কি করব, সার্কামফারেন্সিয়াল এক্সিশন অফ লিম্ফ এডিমাটাস যে টিস্যু গুলো আছে, স্কিন গ্রাফটিং করব, এটাও ট্রু। লিম্ফ্যাটিক অ্যানাস্টোমোসিস করব, হ্যাঁ এটা করলেও লিম্ফেডিমা কিওর হয়ে যায়। মেসেন্ট্রিক ট্রান্সফার, এটা ফলস, কারণ মেসেন্ট্রিক ট্রান্সফার করলে এখানে কোনো ইফেক্ট পাওয়া যায় না। এরপর আছে লিম্ফো আর্টারিয়াল স্টেন্ট, এটা করলেও এর কোনো ইফেক্টিভ তেমন কিছু পাওয়া যায় না। তাহলে এ বি সি অপশনগুলো ট্রু, বাকি অপশনগুলো হচ্ছে ফলস। তাহলে আমাদেরকে জানতে হবে লিম্ফো ইডিমার ম্যানেজমেন্ট অফ লিম্ফো ইডিমা। লিম্ফো ইডিমা হলে পরে একটা পেশেন্টকে কি চিকিৎসা দিতে হবে বা কি সার্জিক্যাল অপশন আছে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রিপশনস অফ অ্যান আলসার ডিনোটস ম্যালিগন্যান্সি। একটা আলসারের ডেসক্রিপশনে আলসার এজটা কিরকম থাকলে ওই আলসারটা ম্যালিগন্যান্ট হবে। কি হবে, হতে পারে, আমরা কি জানি যে এসসিসি বিসিসি এগুলো হলো ম্যালিগন্যান্ট আলসার। তাহলে এটা কি থাকে, মনে রাখবেন যে রোল্ড এবং ইভার্টেড, যদি এই ধরনের যদি এজ থাকে তাহলে এই আলসার গুলো হয় হচ্ছে ম্যালিগন্যান্ট আলসার। তাহলে দেখেন অপশনে, তাহলে স্লোপিং হবে না, ওভারহ্যাঙ্গিং এটা হবে না, ইভার্টেডটা আছে, তাহলে ইভার্টেড এটা ট্রু। ওকে, পাঞ্চ আউট এটা হবে না, রোল্ড, হ্যাঁ রোল্ড। তাহলে অপশন কি দাঁড়ালো, সি আর ই ট্রু, আর বাকিগুলো হচ্ছে ফলস। তার মানে কি দাঁড়ালো, যে রোল্ড আর ইভার্টেড এই দুটো যদি এস পাওয়া যায় তাহলে ওই আলসারটা ডিনোটস ম্যালিগন্যান্সি। ওকে, এবার নেক্সট কোশ্চেন, which of the followings are type of malignant melanoma? এটা হচ্ছে malignant melanoma টাইপস থেকে কোশ্চেনটা দেওয়া। তাহলে malignant melanoma টাইপস কি কি আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল malignant melanoma, একটা হচ্ছে নোডুলার malignant melanoma, তারপরে কি আছে লেন্টিগো ম্যালিগনা মেলানোমা, আর হচ্ছে অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা। ওকে, তাহলে এই অপশনগুলো এবার কোশ্চেনে আসেন, দেখা যাক কি কি আছে। প্রথমটা কি আছে, সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, ট্রু না ফলস? ট্রু, কারণ আমরা দেখলাম যে টাইপসের মধ্যে সুপারফিশিয়াল স্প্রেডিংটা আছে। এরপর হচ্ছে নোডুলার, হ্যাঁ এটাও ট্রু। কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস, এটা কি আছে? না এটা নাই। এরপর আছে কি লেন্টিগো ম্যালিগনা, হ্যাঁ লেন্টিগো ম্যালিগনাটা আছে। আর কি ডিসপ্লাস্টিক নেভাস, এটা আছে? এটা নাই। তাহলে কি দাঁড়ালো, এ বি আর ডি ট্রু, বাকিগুলো ফলস। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমার টাইপস থেকে কোশ্চেনটা করা। ঠিক আছে, কি কি টাইপসের ম্যালিগন্যান্ট মেলানোমা আমরা পেতে পারি। ঠিক আছে, এরপর নেক্সট আসেন, নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে,
হুইচ অফ দ্য ফলোইং কমনলি এনকাউন্টার্ড এ কমপ্লিকেশন অফ এ ক্রেনিয়াল নিউরোসার্জারি, একটা নিউরোসার্জারির অপারেশন করলে পরে কি কমপ্লিকেশন কমনলি হতে পারে। ঠিক আছে, কি কমপ্লিকেশন কমনলি হয়, একটা কমপ্লিকেশন মনে রাখেন, এটা হলো সাব স্টাফাইলোকক্কাল সাবডুরাল ইম্পায়েমা। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র ই অপশনটাই ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। ওকে, তাহলে স্টাফাইলোকক্কাল সাবডুরাল ইম্পায়েমা হবে ইন কেস অফ ক্রেনিয়াল নিউরোসার্জারি। একটা ব্রেন টিউমারের যদি অপারেশন করলাম, অপারেশন করার পর কি কমপ্লিকেশন হতে পারে, যে স্টাফাইলোকক্কাল সাবডুরাল ইম্পায়েমা ডেভেলপ করার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, দ্যাট হোয়াট ইজ এ পটেনশিয়াল রুট অফ স্প্রিড অফ ইনফেকশন ফ্রম আইলিড স্কিন টু দ্য ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটি। যে একটা বলছে কি পটেনশিয়াল রুট, কোন রুট দিয়ে ইনফেকশনটা স্প্রেড করবে আইলিড থেকে ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটিতে। ঠিক আছে, কোন রুটের মাধ্যমে হবে, এটা কি হবে, কি হবে তাহলে অপশন অ্যান্সার, অরবিটাল লিম্ফেটিক্স দিয়ে হয়, অপথ্যালমিক ভেইনস দিয়ে হয়, সাবপেরিওস্টিয়াল পটেনশিয়াল স্পেস, ফেসিয়াল আর্টারি, নাকি হচ্ছে পেরিনিউরাল ব্রাঞ্চেস অফ ট্রাইজিমিনাল নার্ভ। কোন অপশন দিয়ে বেশি হয়, যে সাবপেরিওস্টিয়াল পটেনশিয়াল অ্যাবসেস দিয়ে এই আইলিড থেকে ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটিতে ইনফেকশনটা স্প্রেড করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিটা ট্রু, বাকি অপশনগুলো হচ্ছে আমাদের ফলস। ওকে, আচ্ছা এবার বলছি কি হুইচ টাইপস অফ হুইচ অফ দ্য ফলোইং মে কজ রেড আই, পেইনফুল রেড আই অ্যাকম্পানিড বাই ভমিটিং। দেখেন কি কি আছে, কনজাংটিভাইটিস, আইরাইটিস, তারপরে একুট গ্লোকোমা, তারপরে এপিস্ক্লেরাইটিস এবং ক্যারাটাইটিস। এই সবগুলোতে কি হয়, রেড আই হয়, কিন্তু এটার সাথে পেইনফুল রেড আই ইনক্লুডিং ভমিটিং। ঠিক আছে, এইটা শুধুমাত্র একিউট গ্লুকোমাতে হয়। ঠিক আছে, মানে এই সবগুলাতেই রেড আই হবে, বাট রেড আইয়ের সাথে যখন ভমিটিং কথাটা থাকবে, এই ভমিটিংটা অনলি একিউট গ্লুকোমাতে হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, যে সি অপশনটা হচ্ছে ট্রু, আদারওয়াইজ বাকি অপশনগুলো হচ্ছে ফলস। ওকে, এখানে দেওয়া হয়েছে দেখেন যে রেড আইয়ের কজগুলো, সাবকনজাংটিভাল হেমোরেজ, কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস, ইউভাইটিস, ওকে, এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, একিউট গ্লুকোমা, সবগুলো রেড আই। কিন্তু রেড আইয়ের সাথে যখন হচ্ছে তোমার ভমিটিং কথাটা থাকবে, তখন এইটা হবে হলো একিউট গ্লুকোমা। ওকে, এরপর আসেন কোশ্চেন নাম্বার 11, কি বলছে, দ্য প্যারাফারেঞ্জিয়াল স্পেস contains all of the following includes, মানে প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসে কি কি থাকে। ঠিক আছে, তাহলে কি থাকে, সার্ভাইকাল সিম্প্যাথিক ট্রাঙ্ক থাকে, ট্রু না ফলস, এটা এটা থাকে, তাহলে এটা কি হবে, ট্রু, সার্ভাইকাল সিম্প্যাথিক ট্রাঙ্কটা আমরা প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসে পাবো। এরপর আছে কি ইন্টারনাল জুগুলার ভেইন, হ্যাঁ এটাও প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসের একটা কন্টেন্টের মধ্যে পড়ে, তাহলে এই অপশনটা ট্রু। ক্যারোটিড ভেসেলস, এটা কি থাকে, এটাও থাকে, ক্যারোটিড ভেসেলসও আমরা আমরা এই প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসের মধ্যে পাবো। এরপরে ক্রেনিয়াল নার্ভ 5 বা ট্রাইজিমিনাল নার্ভ, এটা কি পাওয়া যায়, এইটা পাওয়া যায় না। এরপর এটা ক্রেনিয়াল নার্ভ 7, তাহলে এটা কি পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে না। তাহলে কি হচ্ছে, সার্ভাইকাল সিম্প্যাথিক ট্রাঙ্ক, ইন্টারনাল জুগুলার ভেইন, ক্যারোটিড ভেসেলস, এই অপশনগুলো ট্রু, বাকিগুলো ফলস। ওকে, তাহলে আমাদেরকে জানতে হবে কি, জানতে হবে প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসের কন্টেন্টস, প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেসে কি কি কন্টেন্টস থাকে,
এই কন্টেন্টগুলা আমাদেরকে জানতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 12, রিগার্ডিং submandibular gland tumor, which of the following statements are true? 80% of submandibular gland tumors are benign. False, কারণ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের অধিকাংশ টিউমারগুলা ম্যালিগন্যান্ট হয়। Submandibular gland masses can be differentiated from lymph nodes by bimanual palpation. True না false? Submandibular gland masses এটা ডিফারেন্সিয়েট করা হয় এখানকার লিম্ফ নোডগুলোকে বাইম্যানুয়ালি পালপেট করে, ঠিক আছে? কারণ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এক কথা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে এই ধরনের ইয়াতে। ফেশিয়াল নার্ভ উইকনেস সাইন অফ সাজেস্টিভ অফ ম্যালিগন্যান্সি। ট্রু না ফলস? এটা এটা কি, এটা ট্রু না ফলস? এটা ফল, সরি এটা ট্রু। ফেশিয়াল নার্ভ উইকনেস ইজ সাইন অফ সাজেস্টিভ ম্যালিগন্যান্সি। ওকে, এরপরে কি বলছে দেখেন, ওপেন সার্জিক্যাল বায়োপসি ইন্ডিকেট টু কনফার্ম ম্যালিগন্যান্ট ডিজিজ পিরিয়ড টু সার্জারি। তাহলে এটা হচ্ছে ফলস, ঠিক আছে? এরপরে কি আছে, রেডিয়েশন ইজ দ্য প্রাইমারি মডালিটি অফ ট্রিটমেন্ট ফর মোস্ট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ম্যালিগন্যান্সিস। যে রেডিয়েশনটা একটা প্রাইমারি মডালিটি অফ ট্রিটমেন্ট যদি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে ম্যালিগন্যান্সি হয়, তাহলে এটা একটা প্রাইমারি থেরাপি হিসেবে আমরা কাউন্ট করি এই রেডিয়েশনটাকে। তাহলে এটাও ট্রু। তাহলে কি দাঁড়ালো আমাদের, বি, সি এবং ই অপশনগুলো হচ্ছে ট্রু, আদারওয়াইজ বাকি অপশনগুলো হচ্ছে ফলস। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড টিউমার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখেন এখানে নিওপ্লাজম অফ দা স্যালাইভারি গ্ল্যান্ড, নিওপ্লাজম অফ দা স্যালাইভারি গ্ল্যান্ড কি, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটাও তো একটা স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে এই স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার গুলা কিরকম, কোনটার ক্রাইটেরিয়া কিরকম, কোনটা এফেক্ট করবে, এটা আমাদেরকে জানতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমি কখন করব আমরা, যদি একিউট আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, পোটেনশিয়াল এয়ারওয়ে অবস্ট্রাকশন, ঠিক আছে? পোটেনশিয়াল এয়ারওয়ে অবস্ট্রাকশন protects the lower airway, patient requiring prolonged artificial respiration, যদি এই কন্ডিশনগুলো থাকে তখন ওই পেশেন্টের আমরা ট্রাকিওস্টমি করে দিব, ঠিক আছে? তবে কোশ্চেন আসেন, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে পরে করব, হ্যাঁ করব। তাহলে এটা ট্রু, তাহলে কি হবে, অপশনটা ট্রু, কিন্তু অ্যান্সার হবে ফলস। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টমি। তাহলে যেহেতু ট্রাকিওস্টমি কন্ডিশনে করা যাবে, তার মানে এই অপশনটা ফলস হবে। পোটেনশিয়াল এয়ারওয়ে অবস্ট্রাকশন, পোটেনশিয়াল যদি মানে শ্বাসে নিতে পারতেছে না, এয়ারওয়ে এমনভাবে অবস্ট্রাকশন হয়েছে, তখন কি হবে, তখনও ট্রাকিওস্টমি করতে হবে, তার মানে এই অপশনটাও ফলস হবে। ওকে, নিউমোথরাক্স, নিউমোথরাক্স হলে আমরা ট্রাকিওস্টমি করি? সাধারণত নিউমোথরাক্স হলে আমরা ট্রাকিওস্টমি করি না। তাহলে কি হবে, এটা যেহেতু করি না, তার মানে এটা ট্রু হবে, ঠিক আছে? প্রলং আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, একটা পেশেন্টকে যদি প্রলং অনেকদিন ধরে যদি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে থাকে, তারও ট্রাকিওস্টমি নেসেসারি হতে পারে। ওকে, এয়ারওয়ে ব্লকে। এরপরে কি আছে, প্রোটেকশন অফ দা লোয়ার এয়ারওয়ে, লোয়ার এয়ারওয়েটাকে, আপার এয়ারওয়েতে সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, এখন আমাকে লোয়ার এয়ারওয়েটাকে ঠিক রাখতে হবে। এই সব কন্ডিশনেও আমরা ট্রাকিওস্টমি করতে পারি, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, এই অপশনগুলোর মধ্যে 4টা অপশনে আমরা ট্রাকিওস্টমি করতে পারি, তাহলে এই 4টা অপশন হবে না, কারণ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টমি। তাহলে কি হবে, শুধুমাত্র সি অপশনটা ট্রু হবে, আদারওয়াইজ বাকি অপশনগুলো হচ্ছে ফলস। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলছে, হুইচ অফ দ্য মোস্ট কমন ocular tumor
ইন অ্যাডাল্টস। ঠিক আছে, অনেকগুলো টিউমারে থাকতে পারে, কিন্তু অ্যাডাল্টে সবচেয়ে কমন ওকুলার টিউমার হচ্ছে কি টিউমার? করোয়েড মেলিগন্যান্ট মেলানোমা। আর বাকিগুলো কিন্তু কমন নয়। তাহলে অ্যান্সার হচ্ছে বি অপশনটা ট্রু, আদারওয়াইজ যে বাকি অপশনগুলো আছে এই অপশনগুলো হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে বি অপশনটা ট্রু, বাকি অপশনগুলো ফলস। করোয়েডাল মেলিগন্যান্ট মেলানোমা হচ্ছে ট্রু অ্যান্সার। ঠিক আছে, দেখেন অ্যান্সার হলো বি অপশনটা ট্রু, আদারওয়াইজ যে বাকি অপশনগুলো হচ্ছে ফলস। তাহলে কি হচ্ছে মোস্ট কমন ocular tumor in adults কি? choroidal malignant melanoma, choroidal malignant melanoma। ocular tumor গুলো এখানে দেওয়া হয়েছে, দেখেন এই যে malignant melanoma is the common primary malignant tumor of the eye, originates in the pigmental cell of the choroid ciliary body or iris। তাহলে যে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে আপনাদের এই প্রত্যেকটা কোশ্চেনের সাথে, এই এক্সপ্লেনেশন গুলা অবশ্যই অনেক মনোযোগের সহিত পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন আসেন, which of the following disease associated increased incidence of primary brain tumor? প্রাইমারি ব্রেইন টিউমার মানে কি কি ফ্যাক্টর থাকলে পরে প্রাইমারি ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? কি ফ্যাক্টর থাকলে, দেখেন এখানে বক্সে দেওয়া আছে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1, নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2, কডেন্স ডিজিজ, হেরিডিটারি নন পলিপোসিস, কোলোরেক্টাল ক্যান্সার, নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, লিথিয়াম ফ্রাইমেনি সিনড্রোম। এই সিনড্রোমগুলো থাকলে পরে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কি আছে, লিথিয়াম নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1, এই টাইপ 1 এ হবে কিনা? হবে। তারপরে কি আছে, লিথিয়াম ফ্রাইমেনি সিনড্রোম, হ্যাঁ এটাতেও হবে। মেন টাইপ 2, এটাতে হবে কিনা? এটাতেও হবে না, কারণ মেন টাইপ 2 আমরা পাই নাই ওখানে। কডেন্স ডিজিজ, এটাতে হবে। হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, এটাতেও হবে ব্রেন টিউমার। তাহলে কি দাঁড়ালো? শুধুমাত্র সি অপশনটা হচ্ছে ফলস, বাকিগুলো ট্রু। এই সবগুলো কন্ডিশনেই ব্রেন টিউমার ডেভেলপ করার সম্ভাবনা বেশি। যে কোনো বক্স এবং সেখান থেকে যদি স্পেসিফিক কোনো ডিজিজকে উল্লেখ করা হয় বা ডিজিজের ক্ষেত্রে যদি লাগে, ওই ডিজিজগুলো থেকেই কোশ্চেনগুলা প্রতিবারে হয়। হ্যাঁ, এবং ওই টপিকসগুলোকে আপনাদের এমফাসাইজ দিতে হবে। ঠিক আছে, ওই টপিকসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, গুরুত্বের সহিত পড়তে হবে। হ্যাঁ, এই ছিল এমসিকিউ। এবার আসি আমরা হচ্ছে এসবিএ। ঠিক আছে, এসবিএ কোশ্চেন নাম্বার 1। দেখেন এসবিএ গুলো অ্যান্সার করার সময় যেটা মাথায় রাখতে হবে যে এসবিএটা কিন্তু আগে ভালো করে পড়ে নিতে হবে, পরে ডায়াগনোসিসটা বুঝে নিতে হবে, বা পরে কি কন্ডিশন চাইছে এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার করা অনেক সহজ হয়ে যায়। আর যদি এটা না পারি তাহলে অ্যান্সার করা আমাদের অনেক কঠিন হয়ে যাবে এবং অ্যান্সারগুলো ভুল হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা আসি। দেখেন, 30 years মেল প্রেজেন্টেড টু ইউ উইথ ব্রাইট রেড আই, এর সাথে কি বলছে? ওফেন নোটিসড ইনসিডেন্টালি মিনিমাল ডিসকমফোর্ট and normal vision on drug history he took antiplatelets. What is your diagnosis? কি হলো তাহলে? একটা ব্রাইট রেড আই আসলো, যার ভিশন নরমাল, হ্যাঁ, আর কিছু ডিসকমফোর্ট নিয়ে আসলো। তাহলে এটা তোমার কি ডায়াগনোসিস হবে? ব্রাইট রেড আই, মিনিমাল ডিসকমফোর্ট, নরমাল ভিশন, আর তার হলো অ্যান্টিপ্লেটিলেট খাওয়ার একটা হিস্ট্রি থাকলো। যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি ডায়াগনোসিস হতে পারে এবং কোন ডিজিজের ক্ষেত্রে আমরা এটা পাই? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সাবকনজাংটিভাল হেমোরেজ হলে পরে আমরা এটা পাবো। ব্রাইট রেড আই, মিনিমাল ডিসকমফোর্ট, নরমাল ভিশন এবং পেশেন্টের অ্যান্টিপ্লেটিলেট খাওয়ার হিস্ট্রি থাকবে।
ওকে, তাহলে অ্যান্সার ডি। দেখেন এখানে দেওয়া আছে ব্রাইট রেড আই, মিনিমাল ডিসকমফোর্ট, নর্মাল ভিশন। পেশেন্টের আরো অনেক কিছু থাকতে পারে, যে কফিং, সিনিজিং, মাইনর ট্রমা, হাইপারটেনশন। হ্যাঁ, আর পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে যে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেট বা অ্যান্টিপ্লেটের ড্রাগ খাওয়া। যদি এই কন্ডিশনগুলো থাকে তাহলে ডায়াগনোসিসটা হবে সাবকনজাংটিভাল হ্যামোরেজ। ওকে, এরপরে দেখেন 2 নম্বর কোশ্চেন, এ 40 years old female presented to you with thunderclap headache which is both sudden and severe, also associated with seizure and vomiting. What is your probable diagnosis? থান্ডারক্লাপ হেডেক থাকলো, এর সাথে যেটা খুবই সিভিয়ার এর নেচার, এবং এর সাথে সিজারের হিস্ট্রি থাকলো, এবং সিজারের হিস্ট্রি থাকলো, ভমিটিং এর হিস্ট্রি থাকলো। তাহলে কি ডায়াগনোসিস হবে? মনে রাখবেন যে থান্ডারক্লাপ যদি হেডেক থাকে তাহলে অ্যান্সার দিয়ে দিবেন হচ্ছে এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে এই থান্ডারক্লাপ হেডেক, ভমিটিং, সিজার, এবং যেটা হেডেকটা হবে সিভিয়ার নেচার, এই কন্ডিশনগুলো পাইলেই আমরা এটাকে বলবো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এরপর নেক্সট কোশ্চেন আসি। দেখেন কোশ্চেন নাম্বার এখানে দেখেন দেওয়া হয়েছে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, থান্ডারক্লাপ হেডেক থাকে যেটা সিভিয়ার, হ্যাঁ, আর এর সাথে হচ্ছে সিজার অ্যাসোসিয়েট থাকে, আনরেসপন্সিভ, ভমিটিং থাকে। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ডায়াগনোসিস হয় কিভাবে? সিটি স্ক্যানের মাধ্যমে, সিটি স্ক্যান অফ ব্রেইন। Patient come to you with raised ICP, is a neurological emergency, neurosurgical which is not features of তোমার raised ICP, intracranial pressure আর কি। হ্যাঁ, তাহলে কি হেডেক থাকে? হ্যাঁ থাকে। তাহলে নওশিয়া ভমিটিং থাকে? হ্যাঁ নওশিয়া ভমিটিং থাকে। ডিপ্লোপিয়া থাকে, ডাবল ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন এটাও থাকে। ড্রাউজিনেস থাকে? হ্যাঁ ড্রাউজিনেস থাকে। নিস্টিগমাস থাকে? নিস্টিগমাসটা সাধারণত রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের ফিচারসের মধ্যে পড়ে না, আদার্স যে বাকিগুলো আছে এগুলো কিন্তু পড়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে নিস্টিগমাস। অ্যান্সার সি, সিটা সরি অ্যান্সার ই, নিস্টিগমাস। নিস্টিগমাসটা হচ্ছে রেইজড আইসিপির ফিচারের মধ্যে পড়ে না, তাহলে অ্যান্সার ই। ওকে, এখানে দেখেন রেইজড আইসিপি ফিচার রয়েছে হেডেক, নাউসিয়া, ভমিটিং, ডিপ্লোপিয়া বা ব্লাড ভিশন, ড্রাউজিনেস এন্ড কোমা। এবার আসি কোশ্চেন নাম্বার 4, a 30 years old female came to you with acute epiglottitis. What is the most common cause of acute epiglottitis? একটা পেশেন্ট আসলো এপিগ্লোটাইটিস নিয়ে, কিন্তু কোশ্চেন হচ্ছে একুট এপিগ্লোটাইটিস এর জন্য সবচেয়ে কমন অর্গানিজম কি? তাহলে সবচেয়ে কমন অর্গানিজম হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এটা হচ্ছে একুট এপিগ্লোটাইটিস এর সবচেয়ে কমন অর্গানিজমস। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার সি। এরপরে নেক্সট কোশ্চেন দেখেন, এখানে দেখেন দেওয়া হয়েছে যে একুট এপিগ্লোটাইটিস, এখানে দেখেন যে দ্য কন্ডিশন ইজ কজড বাই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন। ওকে, এরপর আসেন কোশ্চেন, হুইচ টিউমার মোস্ট কমনলি মেটাস্টাসাইজ টু ব্রেইন? মনে রাখবেন যে ব্রেইনে সবচেয়ে বেশি কমন টিউমার যেটা মেটাস্টাসাইজ করে সেটা হচ্ছে লাং টিউমার। লাং টিউমারটা হচ্ছে ব্রেইনে সবচেয়ে বেশি মেটাস্টাসাইজ হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ, এ অপশনটা। হ্যাঁ, দেখেন এখানে তাহলে অ্যান্সার হচ্ছে এ। এখানে দেখেন দেওয়া হয়েছে কোন টিউমারটা কতটুকু মেটাস্টাসিস করে। 40% লাং টিউমার কি করে? ব্রেনে মেটাস্টাসাইজ করে। ব্রেস্ট টিউমারের মধ্যে 15%, মেলানোমা হচ্ছে 10, তারপর রেনাল বা জেনিটিউরিনারি হলো 10, আর আদার্স হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি করে হচ্ছে লাং টিউমারটা ব্রেনে মেটাস্টাসাইজ। ওকে, এরপর আছে একটা 40 years old female come to you with acute tonsillitis. Which is the most common causative organism of acute tonsillitis? ঠিক আছে, বলেই দিছে যে আপনার একটা পেশেন্ট আসলো একুট টনসিলাইটিস নিয়ে, কিন্তু সেটা কোশ্চেন নয়। কোশ্চেন হচ্ছে এই একুট টনসিলাইটিসটা কি অর্গানিজম দিয়ে হয়? কি অর্গানিজম হয়? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। তাহলে কমন অর্গানিজমের নাম হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে,
এখানে দেওয়া আছে দেখেন, একিউট টনসিলাইটিস। একিউট টনসিলাইটিসের মোস্ট কমন অর্গানিজম হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, তাহলে একিউট টনসিলাইটিসের সবচেয়ে বেশি কমন অর্গানিজম হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ 60 years old male presented with skin lesion on his nose for last 6 months। 6 মাস ধরে একটা স্কিন লিশন ছিল তার নাকে, এক্সামিনেশন করে একটা আলসারেটেড লিশন পাওয়া গেল যেটা পার্লি হোয়াইট এবং রোল্ড এজ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? আমরা এই যে এখান থেকেই কিন্তু ডায়াগনোসিসটা হয়ে যায়। রোল্ড এজ, কোন আলসারের ক্ষেত্রে রোল্ড এজ আমরা পাবো? 6 মাস ধরে একটা নোজে একটা লিশন পাওয়া গেল যেটা এক্সামিনেশন করার পর পাওয়া গেল কি পার্লি হোয়াইট, এবং এটার হচ্ছে এজটা হচ্ছে রোল্ড। রোল্ড এজ আমরা পাই বেজাল সেল কার্সিনোমাতে। বেজাল সেল কার্সিনোমাতে এই রোল্ড এজটা পাবো। তাহলে আমি সবসময় বলি যেটা, যে অপশনগুলো ভালো করে খেয়াল করতে হবে। অপশনগুলোর মধ্যেই কুলু আপনি পেয়ে যাবেন এবং ওই কুলুটা ধরেই আপনাকে আগাইতে হবে। তাহলে রোল্ড এজ আমরা পাই কোথায়? এই বেজাল সেল কার্সিনোমাতে। অ্যান্সার হবে আমাদের বি। ওকে, এরপরে আসেন নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন দেখেন, একটা 40 years old diabetic patient with bacterial infection of skin and subcutaneous tissue which usually preceded by trauma. What is your diagnosis? ঠিক আছে, একটা ডায়াবেটিক পেশেন্ট আসলো যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, যেটার ইনফেকশন হয়ে গেছে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, একটা হিস্ট্রি নিয়ে পাওয়া গেল তার ট্রমার একটা হিস্ট্রি আছে। এই ট্রমার হিস্ট্রি এবং এর সাথে এই স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু যদি সমস্যা হয় ডায়াবেটিক পেশেন্টের, এটা কি ধরনের সমস্যা হতে পারে? এটা সাধারণত হয় হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিস, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, নেক্রোটাইজিং ফাসাইটিস। ওকে, হোয়াট ইজ দ্য, এবার নেক্সট কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য মোস্ট স্ট্রং প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর স্কোয়ামাস সেল কার্সিনোমা? একটা পেশেন্ট আসলো আপনার কাছে, যে পেশেন্টটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য সবচেয়ে বেশি যে ফ্যাক্টরটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, নাকি ট্রমা, সান এক্সপোজার, নাকি মার্জুলিন আলসার হতে পারে? কোন ফ্যাক্টরটা? এই যে এটা সান এক্সপোজার। সান এক্সপোজারটা অলওয়েজ ডেঞ্জারাস ফর স্কোয়ামাস সেল কার্সিনোমা। একটা পেশেন্টের যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা থাকে এবং এর সাথে সান এক্সপোজার হিস্ট্রি থাকে, তাহলে এটাকে আরো প্রিডিসপোজিং করে বাড়াই দিবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, সান এক্সপোজার। এরপরে কি বলছে কোশ্চেন নাম্বার 10 দেখেন, হাউ মার্জুলিন আলসার ডেভেলপড? ডিরেক্ট কোশ্চেন, কিভাবে মার্জুলিন আলসার ডেভেলপ করে? মার্জুলিন আলসার কোনটাকে বলি আমরা? কোন আলসারটাকে আমরা মার্জুলিন আলসার বলি? কোনটাকে বলি আমরা? এই সান এক্সপোজার হলে বলবো, সিফিলিসকে বলবো, ক্রনিক আলসারকে বলবো, নাকি অ্যাবসাস আলসার, নাকি পোস্ট বার্ন আলসার? একটা বার্ন স্কার থেকেই, পোস্ট বার্ন এখান থেকেই কিন্তু এই মার্জুলিন আলসার ডেভেলপ করে। তাহলে আমরা মনে করি পোস্ট বার্ন স্কার ইজ ডেভেলপড মার্জুলিন আলসার। ওকে, তাহলে অ্যান্সার হবে ই। তাহলে মার্জুলিন পোস্ট বার্ন স্কারটা হচ্ছে অ্যান্সার। A 10-month-old child continue with purulent fluid in the middle ear associated with pain, fever and lethargy. What is your diagnosis? এবং কি বলছে? পুরুলেন্ট ফ্লুইড ইন দ্য মিডল ইয়ার, এখান থেকে কিন্তু অনেকটা ডায়াগনোসিস হয়ে গেল। এবং বাচ্চাদের, ঠিক আছে, এর সাথে বাচ্চাটার আবার কি আছে? পেইন আছে, ফিভার আছে, লেথার্জি হয়ে আছে, মিডল ইয়ার ইনফেকশন। তাহলে কি হবে? এটা অ্যাকিউট অটাইটিস মিডিয়া। অ্যাকিউট অটাইটিস মিডিয়া, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যাকিউট অটাইটিস মিডিয়া। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, সরি এ, অ্যাকিউট অটাইটিস মিডিয়া। এখানে দেখেন আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। দেখি, অটাইটিস মিডিয়া ইজ দ্য মোস্ট কমন ইনফেকশন চাইল্ড বিটুইন 6 to 18 months। ঠিক আছে, আর এটা হলো পুরুলেন্ট ফ্লুইড থাকবে যেটা মিডল ইয়ারে থাকবে, এর সাথে পেইন থাকবে, ফিভার থাকবে এবং লেথার্জি থাকবে। হ্যাঁ,
এই জিনিসগুলো আপনারা একটু ব্যাখ্যা এক্সপ্লেনেশনগুলো অবশ্যই পড়ে নেবেন। হ্যাঁ, এরপর আছে কোশ্চেন নাম্বার 12. A 10 years old male presented to you with progressive nasal obstruction, recurrent epistaxis, purulent rhinorrhea, occasional loss of vision. What is your diagnosis? ঠিক আছে, কি বললো? nasal obstruction পাইলা, রিকারেন্ট এপিস্টেক্সিসের হিস্ট্রি থাকলো, এর সাথে হলো পুরুলেন্ট খুবই পুরুলেন্ট রাইনোরিয়া থাকলো। ঠিক আছে, পুরুলেন্ট রাইনোরিয়া থাকলো এবং সেটা ভিশনে হ্যাম্পার্ট করলো। তাহলে এটা কোন ডিজিজে হয়? এটা হচ্ছে অ্যানজিও ফাইব্রোমা। অ্যানজিও ফাইব্রোমা, অ্যান্সার হচ্ছে EA। এখানে অ্যানজিও দেখেন, ইয়াং মেল পেশেন্ট মোস্ট কমনলি বিটুইন এজ অফ 8 to 20 ইয়ার্স, যেটাতে নেজাল অবস্ট্রাকশন হয়, রিকারেন্ট সিভিয়ার এপিস্টেক্সিস হয়, পুরুলেন্ট রাইনোরিয়া হয় এবং অকেশনালি লস অফ ভিশন হয়। এই কন্ডিশনগুলো থাকে যদি একটা পেশেন্টের, তাহলে এটাকে বলবো আমরা অ্যানজিও ফাইব্রোমা। অ্যানজিও ফাইব্রোমা। ওকে, এরপর নেক্সট কোশ্চেন দেখেন, এ 10 years old boy comes to you with gradual loss of hearing in both ears with or without tinnitus. Hearing loss usually affects the higher frequency. What is your diagnosis? ঠিক আছে, কি বলছে? দিনে দিনে তার হিয়ারিংটা দুই কানেই কমে যাচ্ছে। ঠিক আছে, এরপরে একটা টিনিটাস থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং হেয়ারিং লসটা মেইনলি হয় যদি হাই ফ্রিকোয়েন্সির কোনো শব্দ শোনে তখন হয়। তাহলে এটা কি ডায়াগনোসিস হবে? এটা কোন কন্ডিশনে পাওয়া যায়? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে প্রেস বাই কিউসিস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, এরপরে এই দেখেন, প্রেস বাই কিউসিস কি? গ্রাজুয়াল লস অফ হিয়ারিং ইন বোথ ইয়ার্স উইথ অর উইদাউট টিনিটাস ইউজুয়ালি অ্যাফেক্টস দ্য হায়ার ফ্রিকোয়েন্সি শব্দ যদি হয় তখন এটা বেশি হয়। হ্যাঁ, এরপর নেক্সট কোশ্চেন, একটা 28 years old বেবি কাম টু ইউ উইথ নেক সোয়েলিং which is present from birth, soft, partially compressible, visibly increasing in size. What is your diagnosis? কি বলছে? একটা নেক সোয়েলিং আসলো যেটা জন্ম থেকেই আছে এবং যেটা কনসিস্টেন্সি সফট এবং এটা কম্প্রেসড হয়ে যায়। কম্প্রেসটা হয় হলো পার্শিয়ালি। ঠিক আছে, আর এটা দেখে মনে হচ্ছে যে দিন দিন বড় হয়ে যাচ্ছে। তাহলে কি ডায়াগনোসিস হবে? এটা মিড লাইনে যে সোয়েলিংটা নেকে এবং সফট, পার্শিয়ালি কম্প্রেসিবল, এটা হচ্ছে সিস্টিক হাইগ্রোমা। এখানে দেখলাম প্রেজেন্ট ইন দ্য নিওনেট অর আর্লি ইনফেন্সি এট বার্থ, তারপর অবস্ট্রাক্ট দ্য লেবার করবে। হ্যাঁ, আর এটা বাইল্যাটারাল, সফট এন্ড পার্শিয়ালি কম্প্রেসিবল, ভিজিবলি ইনক্রিজিং ইন সাইজ। ঠিক আছে, এটা হলো সিস্টিক হাইগ্রোমা। এরপরে দেখেন লাস্ট কোশ্চেন, ইন কেস অফ প্যারোটিডেক্টমি হুইচ নার্ভ কমনলি ইনজুর্ড। এখন এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য কি জানতে হবে? প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই। ঠিক আছে, তাহলে প্যারোটিডেক্টমি মানে প্যারোটিড গ্ল্যান্ডটাকে আমি কেটে ফেলবো। আর প্যারোটিড গ্ল্যান্ড কাটলে পরে কোন নার্ভটা ইনজুরি হবে? যে নার্ভ প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় ওই নার্ভটাই তো ইনজুরি হবে, তাই না? তাহলে প্যারোটিড গ্ল্যান্ড সাপ্লাই কি দেয়? ফেসিয়াল নার্ভ। তাহলে অ্যান্সার হচ্ছে ফেসিয়াল নার্ভ। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে ফেসিয়াল নার্ভ, অপশন এ। এই ছিল আজকের ক্লাসের এমসিকিউ এবং এসবিএ। আমরা চেষ্টা করছি সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কোশ্চেন করার। এই কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশনগুলো ভালো করে পড়বেন, আর কোশ্চেনের ধরনগুলো অনেকটাই এরকম হয়। আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। সবাইকে ধন্যবাদ।